আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্পোর্টস তনিকে স্বাগতম। বেশ কয়েক সপ্তাহ আগে আমার এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিল যে ঢাকা ক্যাপিটালস কেন কোনো স্পিনারকে দলে ভেড়াচ্ছে না। তারপর আমি যখন ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডটা একটু বিশ্লেষণ করছিলাম তখন দেখতে পেলাম যে টেকনিক্যালি তাদের দলে তো স্পিনার আছে, তবে খুব ভালো স্পিনার বা বড় পরিসরের কোনো যে টুর্নামেন্ট খেলার জন্য স্পিনার তাদের দলে নেই। তারপর আমি অপেক্ষা করছিলাম যে এখনই ভিডিও বানানোর প্রয়োজন নেই, কারণ হয়তোবা তারা পরবর্তীতে নিবে। কিন্তু প্রায় ১ মাস সময় হয়ে গেছে, এখন পর্যন্ত তারা নতুন কোনো স্পিনারকে তাদের দলে নেয়নি। তাই ভাবলাম এখনই সময় এই বিষয়টাকে নিয়ে কথা বলার। যদিও শুধুমাত্র স্পিনারকে নিয়ে নয়, আজকের এই ভিডিওতে আমি ঢাকা ক্যাপিটালসের পুরো স্কোয়াডের আমি চুলছেড়া বিশ্লেষণ করব। প্রথমে যদি আমরা ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডটা দেখে নিই, এর মধ্যে তারা ১১ জন দেশীয় ক্রিকেটার এবং ১১ জন বিদেশি ক্রিকেটারদেরকে নিয়ে তাদের স্কোয়াডটা সাজিয়েছে। তো লোকাল ক্রিকেটারদের মধ্যে আছে মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দীপু, রহমতুল্লাহ আলী। এবং ওভারসিজ ক্রিকেটারদের মধ্যে আছে জনসন চার্লস, থিসারা পেরেরা, স্টিভেন স্কিনাজাই, শাহনাজ দাহানি, সায়েম আইয়ুব, আমির হামজা, ফারমানুল্লাহ সাফি, জাহুর খান, চাতুরঙ্গা ডি সিলভা, রিয়াজ হাসান এবং শুভম রানজানে। এই বিদেশি ১১ জন ক্রিকেটারের মধ্যে সবাই আসবে কি আসবে না সেটা এই ভিডিওতে কথা বলার প্রয়োজন আমি মনে করছি না। যারা কোন বিদেশিরা আসতে যাচ্ছে বা আসবে সেটি নিয়ে আমার আলাদা আলাদা একটি ভিডিও আছে। আমি ডিসক্রিপশন বক্সে ঢাকা ক্যাপিটালসের বিদেশিদের নিয়ে আপডেটের একটি লিঙ্ক দিয়ে রাখবো, সেটা আপনারা দেখে নেবেন। তো এই ভিডিওতে যেটা আমরা টপিক নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তাদের যে ১১-১১-২২ জন ক্রিকেটার আছে এর মধ্যে কি কি ফ্লজ আছে তাদের, অথবা কোন জিনিসটা পরিপূর্ণভাবে আছে, কোন জিনিসটি নেই, সেটি নিয়ে পুরো বিশ্লেষণ করব। প্রথমত এই ২২ জন ক্রিকেটারকে আমি ৬টি পার্টে বিভক্ত করেছি। এই ৬টি পার্টের মধ্যে আমি ব্যাটিং বিভাগকে ২টি পার্টে বিভক্ত করেছি, তারপর বোলিং বিভাগকে ২টি পার্টে বিভক্ত করেছি এবং তাদের অলরাউন্ডিং বিভাগকে আমি ২টি পার্টে বিভক্ত করেছি। এর মধ্যে যে ব্যাটিং বিভাগে আমি ২টি পার্টে বিভক্ত করেছি, এর মধ্যে একটি পার্টে থাকছে তাদের টপ অর্ডার ব্যাটসম্যান, একটি পার্টে থাকবে তাদের মিডল অর্ডার ব্যাটসম্যান। এর মধ্যে টপ অর্ডার ব্যাটসম্যানের মধ্যে তারা ৭ জন ব্যাটসম্যানকে তাদের দলে ভিড়িয়েছে এবং মিডল অর্ডার ব্যাটসম্যানের মধ্যে ৪ জন ব্যাটসম্যানকে তারা দলে ভিড়িয়েছে। আবার অলরাউন্ডারদের মধ্যে তারা ২টি পার্টের মধ্যে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে একজনকে দলে ভিড়িয়েছে এবং পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ৩ জনকে দলে ভিড়িয়েছে। আর বোলিং ডিপার্টমেন্টের মধ্যে তারা পেস ডিপার্টমেন্টে ৫ জন বোলারকে দলে ভিড়িয়েছে এবং স্পিন ডিপার্টমেন্টে তারা ২ জন বোলারকে দলে ভিড়িয়েছে। এখন অনেকে বলতে পারে যে স্পিন ডিপার্টমেন্টে ২ জন স্পিনার আছে এবং স্পিন অলরাউন্ডার ডিপার্টমেন্টে একজন স্পিন অলরাউন্ডার আছে, তারপরও কেন এই টপিকটা এখানে আসছে সেটি আমি আস্তে আস্তে বিশ্লেষণ করব। প্রথমত যদি আগে ব্যাটিং ডিপার্টমেন্টের ৭ জন যেই টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে সেগুলোকে নিয়ে কথা বলি। ৭ জন ব্যাটসম্যান তারা কারা? তারা হচ্ছে তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, হাবিবুর রহমান সোহান, মুনিম শাহরিয়ার, জনসন চার্লস, সায়েম আইয়ুব এবং রিয়াজ হাসান। এই ৭ জনের মধ্যে ৪ জন হচ্ছে লোকাল দেশীয় ক্রিকেটার, ৩ জন হচ্ছে বিদেশি ক্রিকেটার। এই ৪ জন লোকাল যে ক্রিকেটার রয়েছে অর্থাৎ তানজিদ তামিম, লিটন দাস, হাবিবুর রহমান সোহান এবং মুনিম শাহরিয়ার, এই ৪ জনের মধ্যে ৪ জনেরই ওপেনিং করার অভিজ্ঞতা রয়েছে। ৪ জনই ওপেনিংয়ে খুব ভালো অভিজ্ঞ। হাবিবুর রহমান সোহান খুব বেশি অভিজ্ঞ না হলেও, মুনিম শাহরিয়ার অভিজ্ঞ না হলেও মোটামুটি তাদের অভিজ্ঞতা আছে আর কি ওপেনিং করার। আবার এর মধ্যে লিটন দাস এবং মুনিম শাহরিয়ার, হাবিবুর রহমান সোহানের মিডল অর্ডারে খেলারও তাদের অভিজ্ঞতা রয়েছে টি-টোয়েন্টিতে। আমি শুধু টি-টোয়েন্টির কথা বলবো। তারপর বিদেশি যে ৩ জন ক্রিকেটার রয়েছে জনসন চার্লস, সায়েম আইয়ুব এবং রিয়াজ হাসান, এর মধ্যে ৩ জনই ওপেনিং করে থাকে। যদিও রিসেন্ট পাস্টে জনসন চার্লস বিপিএলেও সে মিডল অর্ডারে খেলেছে, ৩-৪-এ খেলেছে। সায়েম আইয়ুব জাতীয় দলেও টি-টোয়েন্টি দলেও ৩-এ খেলেছে। আর রিয়াজ হাসানোর তাদের আফগান দলের মধ্যে কিন্তু ৩ নম্বরে খেলেছে। তাই এই টপ অর্ডার ব্যাটার আলাদা রাখার কারণ হচ্ছে টপ অর্ডার ব্যাটার মূলত ১, ২, ৩ নম্বরের নামে, এর জন্য এই ৭ জনকে আমি আলাদা করেছি। এখানে যথেষ্ট তাদের কাছে পরিপূর্ণ একটি স্কোয়াড রয়েছে, যে ৪ জন লোকাল ক্রিকেটার আছে। এর মধ্যে কিন্তু টি-টোয়েন্টি সুলভ তানজিদ তামিম, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুনিম শাহরিয়ার সবগুলো কিন্তু টি-টোয়েন্টির ভালো ব্যাটসম্যান। বিদেশিদের মধ্যে জনসন চার্লস, সায়েম আইয়ুব দুজনই টি-টোয়েন্টির জন্য ভালো ব্যাটসম্যান। যদিও রিয়াজ হাসান একজন ওডিআই এবং টেস্ট ফরম্যাটের ক্রিকেটার, তাকে এখানে ব্যাকআপ অপশন হিসেবে মূলত নেওয়া হয়েছে। তারপর যদি আমরা যে মিডল অর্ডার ব্যাটসম্যান মোট ৪ জন ক্রিকেটার আছে: সাব্বির রহমান রুম্মান, শাহাদাত হোসেন দীপু, রহমতুল্লাহ আলী এবং স্টিফেন স্কিনাজাই। এর মধ্যে স্টিফেন স্কিনাজাই একমাত্র বিদেশি ক্রিকেটার, আর বাকি ৩ জন হচ্ছে লোকাল ক্রিকেটার। এর মধ্যে সাব্বির রহমান টপ অর্ডার, যদিও সে দীর্ঘ সময় জাতীয় দলে খেলেছে, বিপিএলও খেলেছে ৩-এ, কিন্তু এখানে শেষ কয়েক বছর যাবত কিন্তু আমরা ৪-৫-এ তাকে খেলতে দেখতে পাচ্ছি। এমনকি শাহাদাত হোসেন দীপু গত বিপিএলে চট্টগ্রামের হয়ে ৪ নম্বরে খেলেছে। আর রহমতুল্লাহ আলী তো প্রথমবার বিপিএলে ডাক পেয়েছে, দেখা যাক তার পারফরমেন্স কি করে। আর স্টিফেন স্কিনাজাই মূলত একজন উইকেট কিপার ব্যাটসম্যান, মিডল অর্ডারে খেলে থাকে, ইংল্যান্ডের এই ক্রিকেটার। কিন্তু আমি ইংল্যান্ডের ডোমেস্টিক ক্রিকেটে দেখেছি তার ওপেনিং করার অভিজ্ঞতা রয়েছে, যদিও তারপর আমি তাদেরকে মিডল অর্ডারে রেখেছি, কারণ তার মূল খেলার যে অংশটা, যেখানে রোলটা হচ্ছে মূলত মিডল অর্ডারে।
এই গেল 7 জন এবং 4 জন। এই যে 4 জন মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে, এর মধ্যে সাব্বির রহমান একজন মারদাঙ্গা টি-20 ব্যাটসম্যান, টি-20 স্পেশালিস্ট। সাদাত হোসেন দীপু যদিও টি-20-র সাথে ওইভাবে যায় না, গত বিপিএল কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খুব বেশি একটা ভালো করতে পারেনি স্ট্রাইক রেটের দিক দিয়ে, আর খুব বেশি কি একদমই ভালো করতে পারেনি স্ট্রাইক রেটের দিক দিয়ে। তারপর রহমতুল্লাহ আলী যে রয়েছে, তার তো প্রথম বিপিএল, দেখা যাক, তাকে নিয়ে আগেই মন্তব্য করতে চাচ্ছি না। আরেকজন স্টিফেন স্কানার যে দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাট করে ইংল্যান্ডের যে কাউন্টি লিগগুলো প্লাস সে বিগ বেশও খেলেছে, বিভিন্ন দেশের মোটামুটি ফ্রাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে, তাই স্টিফেন স্কানার যে পুরো বিপিএলও খেলার সম্ভাবনা রয়েছে তার, আমি মনে করি স্টিফেন স্কানার যে ভালো একটি চয়েস হয়েছে মিডল অর্ডারের জন্য। এখন কথা হচ্ছে যে 11 জন ব্যাটসম্যান তারা নিয়েছে, 7 জন লোক টপ অর্ডার ব্যাটসম্যান, 4 জন মিডল অর্ডার ব্যাটসম্যান। এই 11 জন ব্যাটসম্যানের মধ্যে তারা 3 জন উইকেট কিপার পেয়েছে, তারা হচ্ছে লিটন দাস, হাবিবুর রহমান সোহান এবং আরেকজন হচ্ছে স্টিফেন স্কানাজাই। এর মধ্যে লিটন দাসই সব ম্যাচ উইকেট কিপিং করবে, পাশাপাশি স্টিফেন স্কানাজাইকেও তারা সুযোগ দিতে পারে। হাবিবুর রহমান সোহানের উইকেট কিপিং করার কোনো সম্ভাবনা আমি এখানে দেখছি না। তারপর আমরা যদি যাই যে অলরাউন্ডার ডিপার্টমেন্টকে আমি দুটি পার্টি বিভক্ত করেছি, স্পিন বোলিং অলরাউন্ডার এবং পেস বোলিং অলরাউন্ডার। পেস বোলিং অলরাউন্ডার এখানে 3 জন রয়েছে, তারা হচ্ছে থিসারা পেরেরা, শুভম রানজানে এবং ফারমানুল্লাহ সাফি। 3 জনই বিদেশি, কোনো লোকাল পেস বোলিং অলরাউন্ডার এই দলের মধ্যে নেই। এর মধ্যে থিসারা পেরেরা অনেক বড় একটা নাম টি-20, যদিও সে লিজেন্ডস লিগ খেলে ফেলেছে, অনেকে নেগেটিভ মন্তব্য করবে। তারপর আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে থিসারা পেরেরার মতো পেস বোলিং অলরাউন্ডার কিন্তু এই দলের মধ্যে যথেষ্ট পরিমাণে প্রয়োজন রয়েছে। লোয়ার মিডল অর্ডার পাশাপাশি পেস বোলিংটা মোটামুটি ভালো করে থাকে। আর ফারমানুল্লাহ সাফি বিপিএলে প্রথমবার ডাক পেয়েছে, এখন কীরকম পারফরমেন্স করে তার পারফরমেন্স দেখলে বোঝা যাবে। যদিও তার যখন স্ট্যাট ঘাটছিলাম, মূলত সে ব্যাটিং অলরাউন্ডার, বোলিংটা খুব বেশি একটা সে পরিপক্ক না, খুব সম্ভবত 11টি টি-20 খেলে 4টি উইকেট শিকার করেছে, এরকম হবে। আর আরেকজন যেই পেস বোলিং অলরাউন্ডার শুভম রানজানে, আমেরিকান এই পেস বোলিং অলরাউন্ডার, খুব বেশি একটা তার কেরিয়ার ওইভাবে সমৃদ্ধ না। টি-20তে তার স্ট্রাইক রেট দেখলাম মাত্র 107 বা 10 হবে। সে রিসেন্টলি মেজর লিগ টি-20তে নাকি ভালো করেছে, যার কারণে এখানে ডাক পেয়েছে। তারপর আমার ওইভাবে আস্থানি, দেখা যাক সে কী করে, প্রথমবার বিপিএল ডাক পেয়েছে। আর স্পিন বোলিং অলরাউন্ডার একজন চাতুরঙ্গা ডি সিলভা, যার নাম শুনলে সবাই নাক ছিটকায়, কারণ এই চাতুরঙ্গা ডি সিলভা এই শ্রীলঙ্কান এই ডেট ফেল যে ক্রিকেটার, সে মূলত একজন বোলিং অলরাউন্ডার, স্লো লেফট আর্ম অর্থোডক্স বলটা করে থাকে। তাকে নিয়ে বিস্তারিত কথা বলবো সামনে। অলরাউন্ডারদের মধ্যে থিসারা পেরেরা একমাত্র যে ভালো একটা মানে প্রবীণ ক্রিকেটার, বাকি শুভম রানজানে, তারপর ফারমানুল্লাহ সাফি এবং চাতুরঙ্গা ডি সিলভাকে নিয়ে আসলে বাজি ধরার কোনো সুযোগ এখানে নেই। বোলিং ডিপার্টমেন্টে 5 জন পেসার এবং 2 জন স্পিনার রয়েছে। 5 জন পেসার কারা? তারা হচ্ছে লোকালদের মধ্যে মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি এবং মুকিদুল ইসলাম মুগ্ধ। বিদেশি 2 জন হচ্ছে শাহনওয়াজ জাহানি এবং আরেকজন হচ্ছে জাহুর খান। এর মধ্যে শাহনওয়াজ জাহানি পাকিস্তানি পেসার এবং জাহুর খান হচ্ছে ইউইর পেস বোলার। আর বাকি এই যে শাহনওয়াজ জাহানি এবং জাহুর খান, 2 জন কিন্তু প্রুভেন ক্রিকেটার, দুজনই দুর্দান্ত হয়েছে, তাদের চয়েস খুব ভালো। আর লোকালদের মধ্যে মুস্তাফিজুর রহমান কী ধরনের বোলিং করতে পারে, কাটার মাস্টার, সেটার আলাদাভাবে বলার কিছু নেই। আবু জায়েদ রাহি যদিও ওইভাবে টি-20-র জন্য প্রেস ক্রিকেটার না, তো মুকিদুল ইসলাম মুগ্ধর বিপিএলে কিন্তু ভালো একটি মোটামুটি সুনাম রয়েছে। আর বিদেশি শাহনওয়াজ জাহানির কথা তো বললামই, ভালো একটা পেস সেটআপ তাদের দলে রয়েছে। কিন্তু স্পিন বলার মধ্যে 2 জন স্পিনার রয়েছে, আসিফ হাসান মিতুল, আরেকজন হচ্ছে আমির হামজা। আমির হামজা এই আফগানিস্তানের স্পিন বোলার, সে একজন স্লো লেফট আর্ম অর্থোডক্স মানে বাহাতি স্পিনার, আরেকজন আসিফ হাসান মিতুল বাহাতি একজন স্পিনার। এই 2 জন আসলে ওইভাবে সমৃদ্ধ না। এখন মূল টপিকে যদি আসি, যা এই ভিডিওতে যেই আপনারা ভিডিওর যে থিমটা বা যেটা নিয়ে আমি মূলত কথা বলবো, যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে তাদের স্পিন ডিপার্টমেন্ট। স্পিন ডিপার্টমেন্টই কিন্তু তারা এখানে ধরাটা খেয়েছে। কীভাবে সেটা বলছি, আপনারা যদি আগে ব্যাটিং ডিপার্টমেন্ট দেখেন, যেটা বললাম, বিশ্লেষণ করলাম, 7 জন টপ অর্ডার, 4 জন মিডল অর্ডার, সেখানে আসলে কোনো ব্যাকআপ আর কোনো অপশন দরকার নেই, তারাই যথেষ্ট। তারপর পেস ডিপার্টমেন্টে মানে বোলারদের মধ্যে পেস বোলার দুর্দান্ত, তাদের পেস বোলার আছে। স্পিনার একটা অলরাউন্ডার যে চাতুরঙ্গা ডি সিলভার, 2 জন স্পিনার আমির হামজা এবং আসিফ মিতুল রয়েছে, 3 জনই বাহাতি স্পিনার, তাদের এখানে কোনো ভ্যারাইটি নেই, অর্থাৎ লেগ স্পিনার নেই তাদের দলে, রাইট আর্ম অফ ব্রেক বলারও তাদের এখানে নেই। এমনকি তাদের যে ব্যাটসম্যান যারা রয়েছে, ব্যাটসম্যানদের মধ্যে পার্ট টাইম স্পিন ওইভাবে কি করে না সাব্বির রহমান, যদি অনেকে বলবে, কিন্তু সাব্বির রহমান আসলে রিসেন্ট পাস্টে বোলিং করছে না। তো এই যে 3 জন স্পিনারকে আমরা পেলাম, আমির হামজা, আসিফ হাসান মিতুল এবং চাতুরঙ্গা ডি সিলভা, এদের 3 জনকেই আসলে যারা ক্রিকেট খোঁজ খবর রাখে তারা জানে যে ওইভাবে তারা ওই ধরনের ভালো ক্রিকেটার না, এখানে ভালো স্পিনার তাদের দরকার ছিল। এর মধ্যে যদি একে কথা বলি, চাতুরঙ্গা ডি সিলভা 34 বছর বয়সী শ্রীলঙ্কান ক্রিকেটার, অনেক আগে জাতীয় দল থেকে সে বাদ পড়েছে, খুব সম্ভবত 7-8 বছর আগে জাতীয় দল হয়ে খেলেছিল। কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে চাতুরঙ্গা ডি সিলভা একাদশী সুযোগ পাবে না, সেই জায়গাতে আসলে তাকে নিয়ে বিশ্লেষণ করার কিছু নেই। আরেক নাম আসিফ হাসান মিতুল, এই যে দেশীয় ক্রিকেটার আসিফ হাসান মিতুল, এখন পর্যন্ত তার ন্যাশনাল টিমের হয়ে ডেবু হয়নি, যদিও ফার্স্ট ক্লাস ক্রিকেটও তার খুব বেশি একটা সুনাম নেই। 16টি ফার্স্ট ক্লাস ম্যাচ, 80টি 50 ওভারের লিস্ট ম্যাচ এবং 22টি মাত্র টি-20 ম্যাচ খেলেছে। এবার 22 ম্যাচে আবার 16টি উইকেট শিকার করেছে মাত্র, যদিও ইকোনমি রেটটা মোটামুটি ভালো 6.79, কিন্তু সেও এই দলের ফার্স্ট প্রায়োরিটি স্পিনার নয়, তার মানে তাকেও প্রথম পছন্দ হিসেবে একাদশে রাখা হবে না। তাহলে চাতুরঙ্গা ডি সিলভা এবং আসিফ হাসান মিতুল 2 জনকে যদি প্রথম পছন্দ না হয়,
তাহলে তারা কিভাবে একাদশে যাবে? আমির হামজা হঠাৎ বা আমির হামজা এই যে আফগানিস্তানের এই যে বাঁহাতি স্পিনার, তার প্রতি একটা নজর দিতে পারে। সে এখন পর্যন্ত 4টি টেস্ট, 31টি ওডিআই এবং 33টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। 33টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে এই 33 বছর বয়সী এই স্পিনার এখন পর্যন্ত 30টি উইকেট শিকার করেছে 6.77 কোনো মিনিটে। সে সর্বশেষ আফগানিস্তান জাতীয় দলের হয়ে 2023 সালে খেলেছিল, তারপর আর তাকে জাতীয় দলের হয়ে দেখা যায়নি। আর যদি ডোমেস্টিক ক্রিকেটের কথা বলি, 89টি টি-20 ম্যাচ খেলে এখন পর্যন্ত 86টি উইকেট শিকার করেছে 6.48 ইকোনো মিনিটে। এই তিনজন স্পিনারের মধ্যে তুলনামূলকভাবে এই স্পিনার আমির হামজাই হয়তোবা হতে যাচ্ছে এই আফগানিস্তানের এই স্পিনারটা ঢাকা ক্যাপিটালসের জন্য মাছিয়া হয়ে উঠতে পারে। এখন শুধুমাত্র কি আমির হামজাকে দিয়ে কি দল চালানো সম্ভব কিনা? আসিফ হাসান মিতুল হয়তো ম্যাচের সুযোগ পেলে 2-1 ম্যাচের বেশি সুযোগ পাবে না, কারণ এমনকি এনসিএল টি-20 লিগে এখন পর্যন্ত 3টি রাউন্ড চলে গিয়েছে, 3 ম্যাচে এখন পর্যন্ত একটি ম্যাচও খেলেনি সে। যতটুকু স্টেট ঘাটা দেখলাম যে সে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি। তার মানে আসিফ হাসান মিতুল যেহেতু এনসিএল অবহেলিত থেকে যাচ্ছে বা তাকে নেওয়া হচ্ছে না, তাকে ওইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে বিপিএল এর দল ঢাকা ক্যাপিটালস হয়তো ফার্স্ট প্রায়োরিটি হিসেবে তাকে রাখবে না, রাখার জন্য তাকে রাখা হয়েছে। তাহলে চাতুরঙ্গে ডি সিলভা, যাকে বিদেশিকে যদি খেলানো হয় তাহলে একজন ভালো বিদেশি অন্য ক্রিকেটারকে বসাতে হবে, যার কারণে চাতুরঙ্গে ডি সিলভা ফার্স্ট 11-এ থাকবে না। তাহলে চাতুরঙ্গে ডি সিলভা, আসিফ হাসান মিতুল না থাকলে শুধুমাত্র আমির হামজার উপরে ভর করে কিন্তু দল চালানো সম্ভব নয়। তাই আমি মনে করি একজন ভালো মানের স্পিনার তাদের অবশ্যই নিতে হবে, আর নয়তো কঠিন বিপদে পড়তে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। তো দেখা যাক শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস তাদের এই স্পিন কোটাটা তারা পূরণ করে কিনা। কমপক্ষে একজন ভালো মানের স্পিনার তাদের দরকার, বিশেষ করে পাকিস্তান ক্রিকেট থেকে বা ওয়েস্ট ইন্ডিজ থেকে ভালো স্পিনার নেওয়া যেতে পারে। যদিও শোনা যাচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রস্টন চেসকে তারা দলে ভিড়িয়েছে, যদিও এখন পর্যন্ত সেটি গুঞ্জন, এখন পর্যন্ত অফিসিয়ালি তারা ঘোষণা দেয়নি। দেখা যাক যদি রস্টন চেসকে নেওয়া হয় তাহলে মোটামুটি ভালো হবে। যদিও রস্টন চেসের পুরো সিজন অ্যাভেলেবিলিটি নিয়েও একটা কোয়েশ্চেন রয়েছে যে পুরো সিজন খেলতে পারবে কিনা। আমি বলছি না যে রস্টন চেসকে তারা নিয়ে ফেলেছে, এটা একটা গুঞ্জন রয়েছে, দেখা যাক তারা কি করে। তো আজকের ভিডিওতে এই ছিল ঢাকা ক্যাপিটালসের পুরো স্কোয়াড বিশ্লেষণ। পরবর্তী ভিডিওতে যদি আপনারা চান অন্যান্য দলকে নিয়ে যদি বিশ্লেষণ করতে, তাহলে সেটি কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো আপনাদের যে মতামতের ভিত্তিতে ওই দলকে নিয়ে বিশ্লেষণ করার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস উইথ চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।